ফ্যাসিস্টের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত বিভিন্ন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম না, পত্র পত্রিকায়। আজকে তো আমি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও দেখলাম যে ভারতকে এই বিষয়ে কিছু কথা বলতে। তো তাকে আমার বোনকে ধন্যবাদ যে এই বিষয়টাকে পয়েন্ট আউট করবার জন্য এবং দর্শকের সামনে আনার জন্য। আমার একটা বক্তব্য হলো যে দুনিয়া কাঁপানো 34 দিন, দুনিয়া ওই যে দুনিয়া কাঁপানো 10 দিন, দুনিয়া কাঁপানো 40 দিন বই পড়ছি না আমরা, জি জি, ইতিহাসে লেখানো হবে দুনিয়া কাঁপানো 34 দিন। এই যে তরুণের জোয়ারে যে আন্দোলনটা দেখা গেল, এখানে অনেক রক্ত ঝরেছে, নিজে একটি ইতিহাস। আমি অনেক রক্ত, এটা ঠিক, এটা তো মানে এটা বাংলাদেশের ইতিহাসে কেন পৃথিবীর ইতিহাসে এটা আপনার যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র বা আপনার হিস্ট্রির ছাত্র একদিন হয়তো পড়ানো হবে, তখন হয়তো আমরা পৃথিবীতে থাকবো না, একদিন অবশ্যই এইসব আন্দোলনে রিসার্চ করা হবে যে এই 34 দিনে যত অত্যাচার, অন্যায়, নিপীড়ন, নির্যাতন সবই বলেছে নূর। তো এটা যে ডাকসুর ভিপি আমাদের তরুণ প্রজন্ম আগামী দিনের উদীয়মান নেতা, সে তো নিজেই, আমি টেলিভিশনে জাহিদ ভাই তো বললো, আমরাও দেখেছি কত নির্যাতন আমাদের ছাত্র ভাইদের উপরে, কত নির্যাতন, বিশেষ করে আবু সাইদ। আমি যেটা বলতে চাচ্ছি এখন যে এই 34 দিনের যে দুনিয়া কাঁপানো 34 দিনের একটা পটভূমি আছে, এর একটা ব্যাপ্তিকালও আছে। কিন্তু এই আন্দোলন, এই ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের বয়স কিন্তু 17 বছর। আপনার রাশিয়ার বিপ্লবে যেমন বয়স অনেক, লাস্টের 10 দিন বা 40 দিনের যে সরকার ফ্যাসিবাদের আপনার যার সরকারের পতন হলো, ঠিক একইভাবে এই যে মানে ফ্যাসিবাদ, যে হাসিনাবাদ, এইটার পতনের কিন্তু ব্যাপ্তিকাল 17 বছর। সেই 2009 সাল থেকে শুরু হয়েছে এই বিপ্লবের সূচনা। আপনি আন্দোলন বলেন, বিপ্লব বলেন, যে নামে আখ্যায়িত করেন, এর ব্যাপ্তিকাল কিন্তু 2009 সাল থেকে। অনেক রক্ত ঝরেছে, 34 দিনে যত রক্ত ঝরেছে এটা অনেক। এ ব্যাপারে আমরা শ্রদ্ধা করি এবং সহমর্মিতা জানাই এবং আমাদের সব রকম শ্রদ্ধা হয়। কিন্তু এই আমি যেটা বলতে চাচ্ছি যে 17 বছর যাবৎ এই অঞ্চলের সমস্ত মানুষ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছে। অনেক গ্রেফতার হয়েছে, গুপ্ত হত্যা হয়েছে, মিসিং হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এই যে আমাদের ডাকসুর ভিপি নূর যে বর্ণনা দিল 111-এ, কিন্তু আমাদের অনেক ছাত্র নেতাদের উপরে এরকমও বর্ণনা আছে, সেটার সাথে এই আন্দোলন হয়তো সম্পৃক্ত নয়। 111-এর পর থেকে যে আন্দোলনটা শুরু হলো, আপনার যে বিপ্লবটা শুরু হলো, সেই বিপ্লব যৌক্তিক পরিণতি লাভ করলো, যে কনক্লুশন টানলো এই প্রজন্মের, তরুণ প্রজন্মের। ভারত এখানে কি করবে? এখানে আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন আপনি যে বিষয়টা বলছেন যে ভারতের আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস একটা ভালো কথা বলছে যে বাংলাদেশে যদি কোনো রকম আপনার শেক করা হয় তাহলে সেটা স্পিল ওভার অ্যাক্রস দ্য ভারত, অ্যাক্রস দ্য ভারত, নেইবার কান্ট্রিজ অফ ভারত, লাইক আপনার 7 সিস্টার, তারপরে আপনার পশ্চিমবঙ্গ। আমারও বক্তব্য এরকম, আপনি যদি আমাকে বিরক্ত করেন তাহলে এই বিরক্তির ঢেউ তো আপনার কাছেও পড়বে। সেজন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব যেটা বলেছেন, রাইটলি বলেছেন, আমাদের মহাসচিব যেটা বলেছেন, রাইটলি বলেছেন যে ভারতে বসে একজন পতিত সরকার, একজন ফ্যাসিস্ট সরকার, একজন পলাতক সরকার, গণহত্যার আসামি, শুধু ফ্যাসিস্ট পলাতক আপনি বললেই তো হবে না, সে তো গণহত্যার সাথে জড়িত। এই গণহত্যা শুধু এই 34 দিনে করেনি, এর আগেও এখানে যারা আছে সবাই রাজনীতি সচেতন। 2009 সাল থেকে আসলে আপনার হত্যা শুরু হয়েছে, একটা পর্যায়ে সেটা গণহত্যায় রূপান্তরিত হয়েছে। অর্থাৎ এই একজন গণহত্যার আসামিকে আপনি রেখে সেখান থেকে বক্তৃতা দিবেন, তাহলে তো দুই দেশের সম্পর্ক ভালো থাকে না। আমরা চাইবো আমাদের যে আমি ব্যক্তিগতভাবে চাইবো, প্রত্যাশা কি ভারতের কাছে, কি প্রত্যাশা এই সময়? আমাদের প্রত্যাশা এই দেশের জনগণের কাছে, ভারতের কাছে তো আমার কোনো প্রত্যাশা নেই। দুই দেশের মধ্যে প্রত্যাশা বলছি, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রশ্নে। আপনার আন্তর্জাতিক অঙ্গনে আমরা ওই যে ফ্রেন্ডস টু অল ম্যানেজ টু নান একটা থিওরি বাংলাদেশে আছে, যদিও এই থিওরির সাথে আমি এটা একটা বড় আলোচনা, জাহিদ ভাই তো বুঝছে আমি বিষয়টা কি বলতে চাচ্ছি, এটা একটা বড় আলোচনা যে ফ্রেন্ডস টু অল ম্যানেজ টু নান। আই ডু নট এগ্রি অল রেসপেক্ট, দুনিয়া এরকম হয় না সম্পর্ক। সুতরাং আমার যত প্রত্যাশা, যত আশা আমাদের তরুণরা দেখিয়ে দিয়েছে, একমাত্র হোম গ্রোন যদি কোনো আপনার আন্দোলন হয়ে থাকে বাংলাদেশের ইতিহাসে, সেটা হলো 24-এর যে গণ অভ্যুত্থান। এটা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব সক্ষম ছাত্রদের নিজস্ব সক্ষমতা, হোম গ্রোন আন্দোলনকে, যেমন 71-এর স্বাধীনতা যুদ্ধ আমাদের হোম গ্রোন, বাট আমাদের
ভারত সোভিয়েত ইউনিয়নের একটা সমর্থন আমরা চেয়েছিলাম, এটা স্বীকৃত। কিন্তু দেখেন সেটি সেই সময়ের প্রেক্ষাপট। হ্যাঁ, এই প্রেক্ষাপটে কিন্তু আপনার সেই 71 থেকে একটা বড় ফ্যাসিবাদ আমি তো মনে করি ইয়াহিয়া খান টিক্কা খানেরকে ছাড়িয়ে গিয়েছিল এই বর্তমান যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের নিজস্ব শক্তিতে আমাদের তরুণ প্রজন্মের ছাত্ররা যে আন্দোলন আমরা শুরু করেছিলাম 2009 সাল থেকে, আমরা সবাই বাংলাদেশের সমস্ত লোক সেই আন্দোলনকে কনক্লুশন টানলো এই প্রজন্মের ছাত্ররা। সুতরাং আর এই আপনি প্রথমে বলছিলেন যে এই ফ্যাসিবাদটা কেমন, কি জন্য এরকম ফ্যাসিবাদ হয়ে উঠলো, কারণ কি এই দেখেন ফ্যাসিবাদের রোগটা কি, সবসময় ডিনাই করে, ডিনায়াল একটা তাদের মানে ডিজিজ, এভরিথিং সে ডিনায়াল করবে, ডিনায়াল টেন্ডেন্সি, কোনো কিছু হয়নি, কোনো কিছু হয়নি। যে বলছে না মানুষ মারা গেছে, তিনি মেট্রো রেল নিয়ে চিন্তা করে, মেট্রো রেল মনে হচ্ছে ওনার টাকায় উনি বানাইছে, ওনার একটা সম্পদ একটা প্রাণ আছে, জনগণের টাকার মেট্রো রেল, উনি মানুষ একজন মারা গেল, হাজার হাজার মানুষ মারা গেল, এই যে ডিনায়ালের রুগী, এবং তার তার মানুষকে অ্যাকসেপ্ট করা এবং অ্যাকচুয়ালাইজেশন, যেটা অ্যাকসেপ্টেন্স অ্যান্ড অ্যাকচুয়ালাইজেশনের ক্ষমতা একদম জিরো ছিল এই ফ্যাসিবাদের। এবং ফ্যাসিবাদের এইটাই কিন্তু রোগ, এই জন্য কিন্তু তার এই পতন এত মর্মান্তিক হয়েছে। অনেক ফ্যাসিবাদের পতন হয়েছে বাংলাদেশে, এই মর্মান্তিক পতন এত আওয়ামী লীগের কত কর্মীকে ফেলে পালিয়ে চলে গেল। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নেতাকে দেখাতে পাবে না নেতাকর্মীর সাথে সম্পৃক্ততা না রেখে নেতাকর্মী, আজকেও দেখলাম 3 জন মন্ত্রী অ্যারেস্ট হয়েছে, সেখানে সে চলে গেল, তার নেতাকর্মীও তো জানে না, আমি তো জানলাম না কিভাবে চলে গেল। যদি কখনো ইতিহাস লেখা হয় তখন হয়তো সেই 45 মিনিটের ঘটনা জানবো।